স্বরাষ্ট্র উপদেষ্টা আছে, যার ন্যূনতম কোনো কমন সেন্স নাই, দায়িত্বহীন কোনো, সে তো বক্তব্য দিতেই পারে না। তার যে কার্যক্রম, সেই কার্যক্রমে সে পালন করতে পারছে না। আমরা বিশেষ করে দেখি সে তার যে পুলিশ বাহিনীর যে অ্যাক্টিভিটি, মানে পুলিশ বাহিনীকে তার যে দায়িত্ব হচ্ছে তাকে অ্যাক্টিভ করা, সে সেটা না করে আমরা মাঝে মধ্যে মিডিয়ার মাধ্যমে দেখতে পাই তিনি পুলিশ বাহিনীর মানে টয়লেট ঠিক আছে কিনা, কোথাও খাবার ঠিকঠাক আছে কিনা সেটা নিয়ে তার ব্যস্ততা থাকে। তার কাজ ছিল মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। তিনি সেটা নিশ্চিত করতে না পেরে সে ওই দিন দেখলাম আলু নিয়ে সে বক্তব্য দিচ্ছে। তার কাজ কি আলুর দাম ঠিক করা নাকি মানুষের নিরাপত্তা নিশ্চিত করা? এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে যদি এখান থেকে অপসারণ না করে, গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তিকে, যে দায়িত্ব সম্পন্ন কাউকে যদি বসানো না হয়, তাহলে আমি মনে করি আগামীর যে নির্বাচন, সেই নির্বাচন করা সম্ভব হবে না এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে না। তো আমি এখানে আমাদের যে দায়িত্বশীল যারা উপস্থিত আছেন তারা বক্তব্য দেবেন। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম। প্রিয় উপস্থিতি, আমি প্রথমেই আমাদের যে অভিযোগের তীর, সেই তীরটি আমি বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা, তার আরেকটি নাম আমি দিতে চাই পেঁয়াজ উপদেষ্টাকে পেঁয়াজ উপদেষ্টার কাছেই আমাদের প্রশ্ন। আপনাকে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জায়গায় আপনাকে বসানো হয়েছে। আপনি আগে লেফটেন্যান্ট জেনারেল ছিলেন। আমাদের আপনার কর্মকাণ্ড এবং অ্যাক্টিভিটিস দেখে সন্দেহ হচ্ছে আপনি আসলে যোগ্যতায় লেফটেন্যান্ট হয়েছিলেন কিনা, নাকি কোটা বা কোনো লিং লবিং দিয়ে আপনি আসলে লেফটেন্যান্ট হয়েছিলেন। আপনার যে পদ, আপনার যে পদবি, আমি মনে করি সেটা পুরো বাংলাদেশ সেনাবাহিনীকেও অনেকাংশে খাটো করে। শুধু তাই নয়, আমি তাকে আরো কিছু উপাধি দিতে চাই। উনি ব্যর্থতায় কামেল। উনার যেই কর্মকাণ্ড ইদানিং আমরা দেখেছি বিগত 1-1.5 বছরে, উনি আসলে ব্যর্থতার উপরে কামেল পাশ করেছেন। উনার অযোগ্যতায় উনি পরিপূর্ণভাবে সফল হয়েছেন। যেখানে রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে নির্মমভাবে শুট করা হয়েছে, যিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, তার অপরাধীদেরকে যখন গ্রেপ্তারের প্রশ্ন করা হয়েছে, এই বিষয়ে তিনি আসলে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি। শুধু তাই নয়, যখন অপরাধী পালিয়ে গেছে তারপরে তিনি ঘোষণা করছেন যে অপরাধীকে গ্রেপ্তার করে দিতে পারলে 50 লক্ষ টাকা পুরস্কার দিবেন। এর মতো প্রহসন, এর মতো তামাশা জাতির সাথে আর কেউ করেছে বলে আমরা দেখি নাই। আমরা বলতে চাই, আপনি ইতিমধ্যে আপনার ব্যর্থতার 16 কলা পূর্ণ করেছেন। ব্যর্থতায় কামেল পেঁয়াজ উপদেষ্টা, আপনি যদি পদত্যাগ না করেন, আপনাকে ঘাড়ে ধরে পদত্যাগ করানো হবে, আপনাকে বাধ্য করা হবে পদত্যাগ করতে। আপনার কোনো যোগ্যতা নাই, কোনো কমন সেন্স নাই রাষ্ট্রের স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে থাকার, যিনি আইন শৃঙ্খলা নিরাপত্তা নিশ্চিত করতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন। আরেকটা বিষয় আমি প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করতে চাই। হাদি ভাইকে শুট আউট করার পরে তার অপরাধীদেরকে গ্রেপ্তার না করে আপনারা তামাশা শুরু করেছেন। আশিক চৌধুরী তার হেলমেটে হাদির ছবি লাগিয়ে আকাশ থেকে জাম্প দিবে, আপনারা এই ধরনের ছবি আপনার ফেসবুক থেকে আমরা তো আশা করি নাই। আমরা আপনার ফেসবুক থেকে আশা করেছিলাম আপনি হাদির সাসপেক্টেড শুটারদেরকে গ্রেপ্তার করবেন, তাদেরকে 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টার মধ্যে জনসম্মুখে উপস্থাপন করবেন। আমরা মনে করি রাষ্ট্রের যে গোয়েন্দা বাহিনী আছে, এই গোয়েন্দা বাহিনী পুরোপুরি ম্যাল ফাংশনিং করছে। অকার্যকর কোন একটা বাহিনী যদি অকার্যকর হয় সেটা এক প্রশ্ন, যে ভাই এটা কাজ করছে না, এটা ফাংশন করছে না, কিন্তু যখন ওই বাহিনী ম্যাল ফাংশন করে সেটা অনেক ভয়ানক। আমাদের মনে করি আমাদের গোয়েন্দা বাহিনী ম্যাল ফাংশন করছে। যদি অকার্যকর হতো তাহলে হয়তো আমরা অনেক কিছু জানতে পারতাম না, হাতিকে আমরা নিজেরাই জনগণ গ্রেপ্তার করতে পারতো। কিন্তু যখন ম্যাল ফাংশন করছে, অর্থাৎ রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার প্রত্যক্ষ মদদে তাদেরকে দেশ থেকে বিতাড়িত করতে, দেশ থেকে পালিয়ে যেতে সাহায্য করা হচ্ছে, তখন আমরা আমাদের সার্বভৌমত্ব, স্বাধীনতা, নিরাপত্তা এবং সার্বিক বিষয়ে অবশ্যই শঙ্কিত এবং উদ্বেগজনক অবস্থায় আছি। ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করবেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি নেওয়াজ খান বাপ্পি। আসসালামু আলাইকুম সকলকে, সকল সাংবাদিক ভাই এবং নেতৃবৃন্দ সকলকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে জানাচ্ছি সালাম এবং শুভেচ্ছা। দেখেন, অত্যন্ত দুঃখের সাথে আমাদেরকে আসলে বলতে হচ্ছে, দেশের ভিতরে
রাজনৈতিক অঙ্গন সহ নিরাপত্তা অঙ্গন প্রত্যেকটা অঙ্গনে 149 বায়ু পরিলক্ষিত হচ্ছে। তো এই পর্যায়ে আমরা আসলে দেখতে পাচ্ছি যে সেই পুরনো কালচার, সেই আওয়ামী লীগ শাসনামলে যেভাবে সেই ফ্যাসিবাদরা যেভাবে মানুষকে হত্যা করত, যেভাবে নির্যাতন করতো, জুলুম করত, ঠিক একই রকম একটা তন্ত্র তারা কিন্তু আবারও কায়েম করতে চাচ্ছে। আমরা দেখেছি বিগত দিনে আওয়ামী লীগকে যেভাবে ফ্যাসিবাদ হতে একটু একটু করে সাহায্য করা হয়েছিল, আবার সামনে হয়তো কোনো ফ্যাসিবাদ তন্ত্রকে সামনে আনার জন্য এই ধরনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই বাংলাদেশে আমরা কোনোভাবে আর সেই শাপলার হত্যাযজ্ঞ কর্মকাণ্ড দেখতে চাই না। এই বাংলাদেশে শাহবাগতন্ত্র কায়েম হোক, আমরা সেটা দেখতে চাই না। এই বাংলাদেশে ফ্যাসিবাদের উত্থান হোক, আমরা সেটা দেখতে চাই না। জনগণের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, এই নিরাপত্তার কোনো বিকল্প নাই। আমরা দেখেছি হাদিকে কিভাবে শুট করা হয়েছে, অথচ দেখলাম আজকে মনে হয় খবরে দেখলাম যে তার প্রেমিকা এবং স্ত্রী তাদেরকে ওই যে যিনি শুট করেছে তাদেরকে নাকি মানে গ্রেফতারের আওতায় আনার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখনো এত সময় পেরিয়ে গেল, অথচ কেউ হাই জাম্প করছে, কেউ বলছে যে 50 লাখ টাকার পুরস্কার দিতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীর এত বড় অধঃপতন হয়েছে যে তারা নিজেদের এত বড় গোয়েন্দা বাহিনী থাকতে, এত কিছু থাকা সত্ত্বেও তারা এখনো অব্দি ঠিকভাবে একটা মানে শুটারকে, তাও কোথায় শুট করেছে, পল্টনের মতো গুরুত্বপূর্ণ জায়গায় যেখানে অসংখ্য সিসি ফুটেজ, অসংখ্য ক্যামেরা রয়েছে, মানে চাইলে তারা কিন্তু খুব অনায়াসে সেগুলো বের করতে পারে, কিন্তু তারা সেটা করতে পারছে না। তা আমরা আসলে বলতে চাই যে এই বিপ্লব পরবর্তী সময়ে বাংলাদেশের বিপ্লবীরা, বিপ্লব পরবর্তী সময়ে বাংলা মানে যারাই বিপ্লব সংগঠিত করেছে তাদেরকে তারা টার্গেট কিলিং করার জন্য তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা হয়তো এটা ভেবেছিল যে হাদিকে যদি শুট করা হয় তাহলে হয়তো বাংলাদেশে একটা ভয়তন্ত্র কায়েম হবে, বাংলাদেশ হয়তো আবার ভয় পাবে। কিন্তু অত্যন্ত আশ্চর্যের বিষয় হচ্ছে হাদিকে হত্যা করার পরে নতুন ভাবে একটা বাংলাদেশ আবার জেগে উঠেছে। সুতরাং আমরা বলতে চাই, এই নতুন বাংলাদেশে সেই পুরাতন বন্দোবস্তের নামে আর রাজনীতি আমরা দেখতে চাই না। যারা বাংলাদেশে ভয়ের রাজনীতি কায়েম করতে চায়, যারা বাংলাদেশটাকে আবার ফ্যাসিবাদী শাসন আমলে সেই জায়গায় নিয়ে যেতে চায়, আমরা স্পষ্ট করে তাদেরকে হুঁশিয়ারি দিতে চাই, বিপ্লবীরা কিন্তু এখনো মরে যায়নি, বিপ্লবীরা কিন্তু জেগে আছে। আজকে শুধু হাদি নয়, আজকে অনেকজনের উপরে তারা টার্গেট করে কিলিং করার চেষ্টা করছে। আমরা দেখেছি অনেকে দিল্লির এজেন্ডাকে বাস্তবায়ন করার চেষ্টা করছে। আমরা বলতে চাই, এই বাংলাদেশের থেকে, দিল্লির থেকে যেভাবে নিউজ আমাদের দেশে আসে এবং দিল্লি থেকে যেভাবে এই বাংলাদেশকে পরিচালনা করার একটা পায়তারা চলছে, আমরা স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশে আর ওই দিল্লির যে শাসন সেটা আর আমরা কায়েম করতে দিতে চাই না। সুতরাং সবশেষে আমি একটা কথাই বলবো, এই দেশের জনগণের নিরাপত্তা দিতে হবে। যে দেশের জনগণের মানে যে দেশের বিপ্লবীদের জীবনের নিরাপত্তা নেই, সে দেশের জনগণের জীবনকে কিভাবে তারা নিরাপত্তা দিবে আমি সেটাই বুঝতে পারছি না। যদি এই নিরাপত্তা দিতে তারা ব্যর্থ হয়, আমরা হুঁশিয়ারি করে বলে দিতে চাই, ছাত্র অধিকার পরিষদ থেকে এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে আমরা ইনশাআল্লাহ রাজপথে নামবো। ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বক্তব্য তো আসলে আসছেন সংবাদ সম্মেলনটা লিখিত বক্তব্য সেটা বলে ভালো হয়, কারণ সবাই লাইভে আছি তো মানে এটা তো একজনে বলে সংবাদ সম্মেলন তো আমরা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি এবং সলিমুল্লাহ মুসলিম হলের জিএস সাদমান আব্দুল্লাহ আপনাদের সামনে বক্তব্য প্রদান করবেন। ধন্যবাদ। বর্তমান বাংলাদেশের সমসাময়িক বিষয় নিয়ে আজকের এই সংবাদ সম্মেলন। আসলে বাংলাদেশের এই বিপ্লব পরবর্তী বাংলাদেশে যে কয়টি ঘটনা ঘটেছে, এই আমাদের উপদেষ্টা পরিষদের যে কতগুলো যে ব্যর্থতার দৃষ্টান্ত আমরা দেখেছি, এগুলো আসলে এই সংক্ষিপ্ত সময়ে বলে শেষ করা সম্ভব না। আপনারা দেখেছেন এই উপদেষ্টা পরিষদের একের পর এক ব্যর্থতা এই আইন শৃঙ্খলা বাহিনীর মধ্য দিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারা আসলে উপদেষ্টা পরিষদে তারা কি কারণে বসেছে আমরা দেখতে পাচ্ছি। তারা আসলে ওই খুবই পতিত ফ্যাসিস্ট লীগের কর্মী বা ফ্যাসিস্ট দোষকদের সেফ এক্সিট দেওয়ার জন্য মূলত উপদেষ্টা পরিষদে বসেছে। কোন একটা অকারেন্স ঘটে বা বিগত সময় যারা বিভিন্ন খুনের আসামি বা হামলার সাথে জড়িত ছিল তাদেরকে কিভাবে ইন্ডিয়ায় মানে সেফলি এক্সিট দেওয়া হয় বা সুন্দরভাবে পাচার করা যায়, এই বিষয়ে যেন দিক নির্দেশনা তারা দিয়ে থাকে, এরকমই মনে হচ্ছে আমাদের। কারণ দেখে থাকেন
আমরা উপদেষ্টা পরিষদের একজন উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য থেকে শুনি তারা আসলে খুনিদেরকে চিহ্নিত করার জন্য বা খুনিদেরকে ধরিয়ে দেওয়ার জন্য জনগণের কাছে সাহায্য চায়। এর থেকে লজ্জা এবং হাস্যকর আসলে কোনো কিছু হতে পারে না। তারা কিভাবে বলতে পারে একটা স্বরাষ্ট্র উপদেষ্টা, আমরা প্রথম থেকে শুনে আসতেছি আপনারা অমুককে ধরিয়ে দিন, আপনার আশেপাশে কোনো আওয়ামী লীগ থাকলে বা ফ্যাসিস্ট লীগ থাকলে বা কোনো খুনের পরিকল্পনা থাকলে খুনিকে ধরিয়ে দিন, আমাদের এই ওসমান হাদির হত্যাকারী বা দুঃখিত শুটার যে ছিল তাকে ধরিয়ে দিন, এই ধরনের কথা আমরা শুনতে পাচ্ছি। তার মানে তাহলে আপনাদের কাজটা কি? আপনাদের সামনে দিয়ে কোনো অকারেন্স ঘটলে পুলিশ বাহিনী দেখা যাচ্ছে, সিসিটিভি ক্যামেরার সামনে দেখা যাচ্ছে দুজন পুলিশ, তারা ওসমান হাদিকে যখন শুট করা হয়েছে তার কিছুক্ষণ পরেই তারা ওই ঘটনাস্থল থেকে কিন্তু বাইক নিয়ে সরে যায়। তাহলে তারা আসলে তাৎক্ষণিক কোনো পদক্ষেপ কিন্তু আমরা দেখতে পাই না। তারা শুধু পারে কখন সুষ্ঠু কোনো দাবি নিয়ে যখন ছাত্র আন্দোলনে নামে তাদের কিভাবে দমন করা যায় সেই বিষয়ে যেন তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে। তো আমরা আজকে এই জায়গা থেকে সংবাদ সম্মেলন থেকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, এই স্বরাষ্ট্র উপদেষ্টা তার কার্যকর তার কাজকর্মে সম্পূর্ণ রকম ব্যর্থ হয়েছে। তার এই ব্যর্থতার কারণে ছাত্র অধিকার পরিষদ তার পদত্যাগের দাবি জানাচ্ছে এবং দ্রুত সময়ে তার এই দায়িত্ব থেকে অব্যাহতি নিশ্চিত করে ছাত্র অধিকার পরিষদ ইনশাল্লাহ তাদের মাঠে কার্যক্রম নিশ্চিত করবে ইনশাল্লাহ। আচ্ছা, আমরা সংবাদ সম্মেলন দেখেছি সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপটে, বিশেষ করে আপনারা জেনে থাকবেন আমরা বিগত দিনও দাবি জানিয়ে আসছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা মনে করি রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য বন্ধ করে রাখা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশের প্রাণ। যদি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীরা থাকে তখন সন্ত্রাসীরা এখানে অরাজকতা তৈরি করতে ভয় পায়। সেই জায়গা থেকে আমরা এখান থেকে দাবি জানাতে চাই অতি দ্রুত ঢাকা বিশ্ববিদ্যালয়কে যেন খুলে দেওয়া হয়। এবং আমরা বিগত দিনে লক্ষ্য করছি ৭১ এবং ২৪ নিয়ে নানা ধরনের বিতর্ক তৈরি হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় গতকালকে দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘৃণা স্তম্ভ তৈরি করা হয়েছে, সেখানে একটা অরাজকতা তৈরি হয়েছে। এই যে অরাজকতা তৈরি হচ্ছে এর পিছনে কারা দায়ী সে ব্যাপারে অবশ্যই বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রাষ্ট্রীয় বাহিনী, রাষ্ট্রের যারা দায়িত্বশীল আছেন আপনারা সে ব্যাপারে পদক্ষেপ নেবেন। এবং আমরা এখানে বলতে চাই, বিশেষ করে আওয়ামী লীগ যেভাবে ৭১ সালকে নিজেদের সম্পত্তি দাবি করে বাংলাদেশে ফেসিবাদ কায়েম করার চেষ্টা করেছে, এখন আমরা নতুন ভাবে দেখছি জামাত শিবিরকে ২৪ তারা চেষ্টা করছে জামাত শিবিরের নিজস্ব সম্পত্তি দাবি করার চেষ্টা করছে। সেই জায়গা থেকে আমরা এখান থেকে দাবি জানাতে চাই জামাত শিবির যেন এই ২৪কে নিজেদের সম্পত্তি না বানিয়ে যেন আমরা যারা সকলেই বিশেষ করে ২৪-এর গণ অভ্যুত্থানে আমরা বিশেষ করে ছাত্র অধিকার পরিষদ, ছাত্রদল, বিএনপি সহ যারাই এই গণ অভ্যুত্থানের সাথে জড়িত ছিল সবার অংশগ্রহণের যারা যার যার জায়গা থেকে এই ভূমিকা রেখেছিল সবার ভূমিকা যেন স্বীকার করা হয়। কেউ যেন এককভাবে আওয়ামী লীগের মতো ২৪কে নিজস্ব সম্পত্তি না বানাতে পারে সেগুলো আমরা দাবি জানাচ্ছি। এবং এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি। ভাই কাজ করতেছি তো।